নাসিরনগরে হিন্দুপাড়ায় হামলার ঘটনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর নতুন ষড়যন্ত্র চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। গোবিন্দগঞ্জে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে আদিবাসী নিহতের সংখ্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ স্থানীয়দের। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি। 30 নভেম্বর শেষ হচ্ছে কাতারে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা। শাস্তি এড়াতে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব, পদ্ধতিতে পরিবর্তন এনে সৃজনশীল ও আনন্দময় শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঝড়ে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবে এখনও নিখোঁজ কক্সবাজারের শতাধিক জেলে। পরিবারগুলোতে থামছে না কান্না, উদ্ধারে সরকারের সহায়তার দাবি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সঞ্জানা চৌধুরী এবং আমি ফয়সাল মোর্শেদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন ও সচেতন নাগরিকরা। এ সময় তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বারবার এমন ঘটনার জন্য বিচারহীনতাকে দায়ী করে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানান। এদিকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর জন্য নতুন ষড়যন্ত্র চলছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব কবে? এ প্রশ্ন শুধু এই আন্দোলনকারীদের নয়, এ প্রশ্ন বাংলার প্রতিটি মানুষের। শাহবাগে প্রতিবাদ আর স্লোগানে মুখর প্রতিটি মানুষের দাবি একটাই, বিচার করতে হবে দেশের সম্প্রতি ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হামলার ঘটনার। ওই এলাকার মন্ত্রী মালাউন বইলা গালি দেয় এবং কোনো ব্যবস্থা না নেয়। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যে সমস্ত পরিবারগুলো ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চাই তাদেরকে পুনর্বাসন করা দেওয়া হোক এবং প্রতিটা মন্দির প্রতিষ্ঠা করা হোক। যে চেতনাকে ধারণ করে ধর্ম বর্ণ নির্বিশেষে বহু রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আবারও সবাইকে এক হওয়ার আহ্বান ছিল আন্দোলনকারীদের মুখে। ধর্মের নামে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মানুষের অধিকারকে হরণ করা হয়, নষ্ট করা হয়, তখন সেই স্বাধীনতার চেতনা কখনোই সংরক্ষিত থাকতে পারে না, সেটা নষ্ট হয়েছে এবং এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। শুধু নাসিরনগরই না, সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে যে ঘটনা ঘটছে তার স্থায়ী অবসান চাই। এর আগে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বেশ কয়েকটি সংগঠন। বারবার আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে বাড়িঘর, মন্দির, বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। নারী নির্যাতন, মা বোনদের কানের দুল পর্যন্ত টেনে নিয়ে যেভাবে লুটপাট করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরনগরের হামলার ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যেটা বিশ্বাস করি, অসাম্প্রদায়িক চেতনায় সেখানে চির ধরিয়ে দেওয়ার জন্য একটা নতুন একটা ইস্যু তৈরি করার জন্য এগুলো আমরা মনে করি। তো তদন্তর পরে যে প্রকৃত দোষী তাকে আইডেন্টিফাই করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। নাসিরনগরের ঘটনাস্থল পরিদর্শন শেষে হামলার ঘটনায় জড়িতদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। হিন্দুপাড়া পরিদর্শন করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একটি প্রতিনিধি দলও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা। সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 3 জন নয় 2 জন সাঁওতাল মারা গেছেন। বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণেই নিজ বাড়িতে আদিবাসী রমেশ টুডু মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনরা। হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সিন্টাজুরি গ্রামের আদিবাসী রমেশ টুডু রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মারা গেছেন এমন সংবাদ প্রকাশ করা হয় গণমাধ্যমে। তবে তার স্বজনরা জানিয়েছেন, ওই সংঘর্ষের সময় রমেশ টুডু বাড়িতে ছিলেন এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার মারা যান তিনি। সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে তার কোনো বাড়ি নেই বলেও জানান তারা। বউ বাচ্চা কেউ নাই, তো যত্ন করার লোকও নাই। এখন হঠাৎ করে পেটের ব্যথা বেশি হয়ে গেছে, মারা গেছে। রমেশ টুডু পেটের ব্যথা দিয়ে মারা গেছে। মারামারি করেনি, ওখানেও যায়নি, গুলিও খায়নি, কিছু করেনি। 2 বছর আগে ওনার সমস্যা ছিল, পেটের সমস্যা। তো এতদিন চিকিৎসার মাঝখানে বন্ধ হওয়ার কারণে এই 3 দিন থেকে ওনার সমস্যা ছিল।
মাঝখানে আবার ওষুধও খাইনি, ওই অবস্থায় খালি পেটে ডোকাডুকি করতো, লাস্টে উনি মারা যায়। একটি মহল সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে উস্কানিমূলক মিথ্যা সংবাদ প্রচার করছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের। সবাই চাঁদা দিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে। পেপারে যে নিউজ হয়েছিল তা মিথ্যা, কোনো গোলাগুলিতে মারা যায়নি। একটি মহল এই সংঘর্ষকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিলের জন্য, দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ঘটনাগুলো করে বেড়াচ্ছে। গত 6 নভেম্বর রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডি নামে 2 সাঁওতাল মারা যান। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী গ্রামে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া সহ পুনর্বাসন করার দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ আদিবাসী ফোরাম ও জাতীয় আদিবাসী পরিষদের নেতারা। এ সময় বক্তারা বলেন, পুলিশ আদালতের আদেশ ছাড়া এভাবে সরাসরি আদিবাসীদের উচ্ছেদ করতে পারে না, যা সম্পূর্ণ আইন বহির্ভূত। এ সময় বক্তারা আরও বলেন, আদিবাসীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা বাতিল করা এবং তাদের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। গত 6 ও 7 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের আদিবাসী এলাকায় হামলায় 4 জন নিহত ও 20 জনের বেশি আহত হয়েছে বলে দাবি করেছে আদিবাসীরা। মিল কর্তৃপক্ষের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে তদন্ত করে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। 2, এই মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের কাজ গড়ায় দাঁড় করাতে হবে। বাড়িঘর জ্বালানোর আগে যেটা করছে সেটা লুণ্ঠন, যত রকম ঘরে যা কিছুই আছে কাপড় চোপড় সমস্ত লুণ্ঠন করে নিয়ে যেতে যেতে বাকি যেটুকু থাকে সেটুকুর মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এই লুণ্ঠন এবং অগ্নিসংযোগ এটা হইতেছে চরম মানবতা বিরোধী। এই মানুষগুলি ঠিক যে অবস্থায় ছিল এই ঘটনাগুলি ঘটার আগে সেই জায়গায় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং ক্ষতিপূরণ কথাটা আমরা বলতে চাই, তাদেরকে যেন ত্রাণের আওতায় নিয়ে আসা না হয়। আমরা ক্ষতিপূরণ চাই তাদের জন্য, যে তারা যেন যথার্থ ক্ষতিপূরণ পান। দেশে শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব। বর্তমান শিক্ষা ব্যবস্থায় তাদের সম্পর্ক যেন শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। শিক্ষাবিদরা বলছেন, বর্তমান শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে চালু করতে হবে মানবিক, সৃজনশীল ও আনন্দময় শিক্ষা। আর এজন্য পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে কারিকুলামে। পারমিতা হিমের রিপোর্টে বিস্তারিত। বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড তৈরির দায়িত্ব পালন করেন মূলত শিক্ষকই। শুধু ক্লাসরুম নয়, এর বাইরের জগতের সাথে পরিচয় করানো সহ তার পরামর্শই ছাত্রদের জীবনের পাথেয়। কিছুটা আগের প্রজন্মের মানুষদের জিজ্ঞাসা করলেই দেখা যায় প্রত্যেকের জীবনের নির্দেশক, বন্ধু কিংবা আদর্শ হিসেবে উঠে আসে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম। পদে পদে আমার শিক্ষকরা আমাকে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যেভাবে গড়েছে, সেটা আমি এখন যে আমি শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে, এটা তার প্রতিফলন। আমাদের কাছে শিক্ষক ছিল একটা মডেল এবং আমরা শিক্ষককে দেখেই বড় হওয়ার স্বপ্ন দেখেছি। যখনই আমি কোনো কাজ করি আসলে আমি কিন্তু তাদের ইমেজটাকেই ফলো করে আমি চলার চেষ্টা করি। তবে এ প্রজন্মের সাথে শিক্ষকদের সম্পর্ক কিছুটা যান্ত্রিকই বলতে হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক যেন ক্লাসরুমের গণ্ডিতেই সীমাবদ্ধ। কিছু কিছু টিচার আছে শুধু পড়াশোনার মাঝে তিনি লেকচার নেন এবং চলে যান। ভার্সিটিতে মূলত আমাদের টিচারদের সাথে ক্লাসরুমের বাইরে তেমন ইন্টারেকশন হয় না। ওনারা শুধুমাত্র ক্লাসে আসেন, ক্লাসে আসার পরে কিছু কিছু আমাদের পড়াশোনা করেন, বাস এতটুকু সীমাবদ্ধ। ছাত্র শিক্ষক সম্পর্কের এই পরিবর্তনের জন্য এককভাবে দায়ী করা যাবে না কাউকেই। বেড়েছে ছাত্র সংখ্যা, আর শিক্ষার বাণিজ্যিকীকরণের ফলে ছাত্র শিক্ষক সম্পর্ক এখন অনেকটাই যান্ত্রিক। শিক্ষার ক্ষেত্রে ব্যবসা ঢুকে গেছে এবং শিক্ষা অনেকটা কেনা বেচার সামগ্রীতে পরিণত হয়েছে। শিক্ষা এখন আনন্দের ব্যাপার না, শিক্ষা সৃষ্টিশীলতার ব্যাপার না, শিক্ষা হচ্ছে একটা যান্ত্রিক বিষয়ে পরিণত হয়েছে। যেহেতু আনন্দ নেই, কাজেই এর মধ্যে শিক্ষার্থীরাও এর প্রতি আকৃষ্ট হয় না। শিক্ষাবিদরা মনে করেন এই অবস্থার পরিবর্তনের জন্য কারিকুলামে আনতে হবে পদ্ধতিগত পরিবর্তন। ছাত্র শিক্ষক সম্পর্কটা একটু নিবিড় হওয়া দরকার এবং শিক্ষা কারিকুলামে এর একটা পরিবর্তন আসা উচিত। এটা হচ্ছে দুজনের মধ্যে একটা আন্তঃযোগাযোগ, একটা আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার সময়। এই সময়টা যদি শিক্ষার্থীরা হেলায় ফেলায় হারায় বা শিক্ষকরা যদি সেই সুযোগটা না দেয়, তাহলে ভবিষ্যতে শিক্ষার্থীদের এই আদর্শটা আমরা তাদের মধ্যে দেখব না। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা।
বাংলার সময় আরও থাকছে। বিবাদমান দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা। হল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা। আগামী 30 নভেম্বর কাতারে অবৈধ অভিবাসীদের 3 মাসের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবে। সাধারণ ক্ষমার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া অভিবাসীদের 3 বছরের জেল ও 50,000 রিয়াল জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই অবস্থায় আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই অবৈধ প্রবাসীদের কাতার ছাড়ার পরামর্শ দেন বাংলাদেশ দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের গেল 1 সেপ্টেম্বর থেকে পরবর্তী 3 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হবে আগামী 30 নভেম্বর। যেসব বিদেশি নাগরিক 2009 সাল থেকে বেআইনিভাবে কাতারে অবস্থান করছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো ধরনের আইনি বাধা ছাড়াই কাতার ছাড়তে পারবেন। আমি কাতারে আসছি 3 বছর। 3 বছরের মালিক বেতন দেয় টেবিল করে টাকা নেওয়ার পরে 3 দিন বন্ধ করে দিতে, এরপরে যোগাযোগ করতে পারি নাই, সেই জন্য আমি চলে যেতে চাই। কাতারে 27 মাস কাজ করছি, একটু প্রবলেম হয়েছিল, তো এখন বাংলাদেশ এম্বাসিতে আইসা প্রবলেম সলভ হয়েছে। সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশে ফেরত যাওয়ার অনুরোধ জানিয়েছেন কাতার কমিউনিটি নেতারা। বাংলাদেশে যারা অবৈধভাবে আছে তারা দেশে যাওয়াটা উত্তম। এই সাধারণ ক্ষমার মধ্যে সাধারণ ক্ষমার ডেট 30 নভেম্বর 2016 এর মধ্যেই চলে যাওয়া উত্তম, এবং ফাইন্যান্সিয়াল যদি তাদের কোনো সমস্যা থাকে আমরা কমিউনিটির যারা আছি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। যেসব অবৈধ বাংলাদেশি কাতার ছাড়তে চান তাদেরকে 30 নভেম্বরের মধ্যে কাতার ত্যাগ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি শ্রমিক সহ অন্য দেশের শ্রমিকরা যারা অবৈধ আছেন তারা যদি চলে যান নিজ নিজ দেশে, তাহলে কাতার কোনো বাধা দেবে না এবং তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেবে না। এবং যেটা আসল কথা হলো, তারা আবার কিন্তু বৈধ শ্রমিক হিসাবে যে কোনো সময় কাতারে প্রবেশ করতে পারবে, এবং আমরা এমবাসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাচ্ছি। কাতারে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট ও বিমানের টিকিট সহ প্রতি রোববার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে সিলিয়া সফরজেল সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে যোগাযোগ করতে বলেছে কাতার কর্তৃপক্ষ। সময় সংবাদ, কাতার। দু গ্রুপের দ্বন্দ্বের জের ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্দেশ অনুযায়ী বিকেল 3টার মধ্যে হল ছেড়ে যায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গতকাল একটি ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হঠাৎ করে ছাত্রাবাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিকেলের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের 4টি হলের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যান। সবাই যেহেতু একসাথে চলে যাচ্ছে, ট্রেনের টিকিট পাওয়ার তো অবশ্যই সমস্যা হবে। আমরা টিকিটের খোঁজ করছি, টিকিটও নাই। পরীক্ষা আমাদের আরো 22 তারিখ শুরু হওয়ার কথা, এটা পিছিয়ে যেতে পারে, এটা একটা সমস্যা আমাদের। কয়েকজন ছিল নিজেদের মধ্যেই ভুল বুঝাবুঝি হোক আর অন্য কোনো কারণেই হোক, তাদের মধ্যে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এবং পরবর্তীতে তাদের সমর্থনে অন্যান্য ছেলেরাও এগিয়ে আসে। তো এরকম পরিস্থিতিতে আমরা বিবেচনায় করছি যে আপাতত আগামী 1 সপ্তাহ আমাদের শিক্ষা কার্যক্রমটা স্থগিত করে দেওয়া। কেউ দলীয় শৃঙ্খলা না মানলে তার দলীয় কাঠামোতে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার পদুয়ারা বাজার এলাকায় এক পথসভায় তিনি একথা বলেন। সমস্যা থাকলে আমরা বসে সমাধান করব, কিন্তু আওয়ামী লীগের শত্রু যেন আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না। এটা পরে নেত্রীর মেসেজ অত্যন্ত পরিষ্কার, হয় ঐক্যবদ্ধ হতে হবে, দল করতে হলে দলের নিয়ম কানুন সেগুলো মেনে চলতে হবে। কদিন পরই নবান্ন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটছে কিষাণীদের।
খেয়ে আমরা সবাই মেলাতে বেড়াতে যাওয়া হয়, মেলাতে অনেক মজা হয়। লবণের দিন জামাই মেয়ে দাঁত করা হয়, ওই দিনে জামাই মেয়ে আসে। দর্শক, বাংলায় নবান্ন উৎসবের আয়োজন আর এর ঐতিহ্য নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুপুরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের চরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে টাঙ্গাইল থেকে প্রাইভেট কারে করে নাটোরের বনপাড়ায় এক আত্মীয়ের বাসায় সপরিবারে যাচ্ছিলেন সাখাওয়াত হোসেন। চরিয়া এলাকায় পৌঁছানোর পর প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সাখাওয়াত হোসেন ও তার স্ত্রী সহ 4 জন আহত হন। গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাখাওয়াত হোসেন ও তার স্ত্রী হালিমার মৃত্যু হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তারপরে আমি খুব দ্রুত এখানে আসি, গাড়িতে ওইখানে কেউ নাই। পরে সাখাওয়াত মেমোরিয়াল হসপিটালে মনে হয় আমার শ্বশুরকে ভর্তি করছে, আর বাদ বাকি এখানে আসে শুনলাম তো 2 জন মারা গেছে। আমাদের এখানে প্রথমে 4টা রোগী একসাথে আসে, আমরা তাদেরকে দেখি, দেখার পরে 2 জনকে দেখতে মৃত, তারা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে মারা গেছে। আর যে 2 জন আসে, একজন মহিলা, একজন বাচ্চা। বাংলার সময়ে আরো থাকছে কমনওয়েলথ ডেতে কুমিল্লার ময়নামতির যুদ্ধ সমাধিতে 8 দেশের প্রতিনিধির শ্রদ্ধা স্মরণ করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 737 সৈনিক। বগুড়ার সারিয়াকান্দির পৌর মেয়র শাহী সুমনের বাড়িতে আবারও হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পৌর মেয়রের অভিযোগ, সকালে হিন্দুকান্দি এলাকায় স্থানীয় জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী পৌর মেয়র শাহী সুমনের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে গতকাল বিকেলেও একই কায়দায় বাড়িতে হামলা চালিয়ে মালামাল ভাঙচুর করে ওই সন্ত্রাসী দলটি। এক পর্যায়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় তাদের বাধা দিতে গিয়ে আহত হন 2 জন। পরে পুলিশ আসার আগেই পালিয়ে যায় তারা। রাজুর নেতৃত্বে সব ভাঙচুর করে দিয়ে গেছে এবং পাটখড়ি দিয়ে আগুন লাগিয়ে দিয়ে গেছে। এমপি সাহেবের ভাইয়ের নেতৃত্বে ওখানে ভাঙচুর হয়েছে, সন্ত্রাসী হয়েছে। আমার আত্মীয় স্বজনকে যারা ওখানে উদ্ধার করার জন্য গেছিল, পুলিশ যা সন্ত্রাসীদেরকে না খুঁজে আমার এই আত্মীয় স্বজন যারা আছে, যাদেরকে মারধর করছে, তাদেরকে পুলিশরা খুঁজতেছে। মামলা করতে গেছে, মামলা সারাকান্দি থানায় নেয়নি। ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে এখনো নিখোঁজ কক্সবাজারের শতাধিক জেলে। নিখোঁজ জেলেদের পরিবারে চলছে আহাজারি। জেলেদের উদ্ধারে সরকারি সহায়তা চেয়েছেন স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও ট্রলার মালিকরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কারো স্বামী, কারো ছেলে, আবার কারো ভাই। গভীর সাগরে নিখোঁজ স্বজনদের জন্য কান্নার রোল থামছে না কক্সবাজার উপকূলের জেলেপল্লীতে। সরকারি নিষেধাজ্ঞার পর গত 2 নভেম্বর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন জেলেরা। এখন পর্যন্ত তাদের সন্ধান না পেয়ে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাদের পরিবার। এই অবস্থায় নিখোঁজদের দ্রুত উদ্ধারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনরা। আমরা কিভাবে চলবো? আমার স্বামীর কি বেঁচে আছে কি মরে গেছে আমরা জানি না। আমরা এক বার্তা চাই। আমার ছোট ছোট বাচ্চা, আমি লেখাপড়া কি করে করবো ওদেরকে? আমি সরকার থেকে শুধু সাহায্য চাই, আমাদের স্বামীকে আনতে হবে। আমরা এখন অনেক অসহায়। আজকে 9 দিন পর্যন্ত কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি আর ছেলে নিয়ে কি করব? কক্সবাজার শহরতলির জেলেপল্লী মধ্যম কুতুবদিয়াপাড়া এই এলাকায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 80 জনের বেশি। স্থানীয় জনপ্রতিনিধি তাদের উদ্ধারে তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন। ইতিপূর্বে 2টা ট্রলার করে 60 জনের মতো লোক এসেছে। সকলের বিশ্বাস জেলেগুলি এখনো পর্যন্ত অতই সাগরে ভাসমান অবস্থায় আছে। ট্রলার মালিক সমিতির নেতা জানালেন, বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। যদি হেলিকপ্টার দিয়ে যদি খোঁজা হতো, তাহলে আমার মনে হয় যে অনেক জীবিত অথবা মৃত উদ্ধার করা সম্ভব হতো। জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে দুর্যোগের কবলে পড়ে 9টি ট্রলার সহ 2 শতাধিক জেলে নিখোঁজ ছিল। গত বুধবার নৌবাহিনী উদ্ধার করে 12 জনকে, আর নানাভাবে উদ্ধার হয় 3টি ট্রলার সহ 60 জন জেলে। সময় সংবাদ, কক্সবাজার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি গ্রামে 11টি পরিবারের 200 সদস্যের 25 জনই দৃষ্টি প্রতিবন্ধী। পরিবারের সদস্যরা সুস্থভাবে জন্ম নিলেও একসময় হঠাৎই হারাতে থাকেন তাদের দৃষ্টিশক্তি।
চক্ষু বিশেষজ্ঞরা বলছেন এই রোগ বংশগত, তবে সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে তাদের। নওশাদ আহমেদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আরজু মিয়া নামের এক ব্যক্তি ১৫০ বছর আগে সিলেটের সদর উপজেলা থেকে কোম্পানিগঞ্জ উপজেলার ইসাকলস ইউনিয়নের পুটামারা গ্রামে এসে বসতি করেন। তার স্ত্রী হারিয়েছিলেন দৃষ্টি। তার ছেলে খোরশেদ আলী, তার বয়স যখন ৩০-এর মতো তখন হঠাৎ করে অন্ধ হয়ে যান। এখন তার বয়স ১০০ বছরেরও বেশি। এভাবে একে একে দৃষ্টি হারাতে থাকেন অনেকে। সাদিয়া হরিয়া ৩ বছর বাদে আমার চোখ দরিয়া গেছে। বিয়া যে সময় হরি এই সময় আমি বেলা ফুয়া হরি আরো ফুয়ার সময় আমার চোখ দেখতে কেউ ২০ বছর, কেউ ২৪ বছর গেল, কেউ ২৫ বছর গেল অন্ধ হয়েছেন। এর আগে বেলা কিন্তু জন্মগত নাই, যেমন মায়ের উদ্ধার থেকে যে অন্ধ হিতা নাই। এই পরিবারের সদস্যদের দৃষ্টি হারানোর কোনো সময় কিংবা বয়স নির্ধারিত নয়। মাথাত বেদনা করে, চোখত বিষ করে, ৩ বছর পরে তো গিয়া একবার ক্লিয়ার হইয়া অন্ধ হয়েছি। ৩ বছর গেছে আর চোখত মাথা এভাবে দৃষ্টি হারানোকে বংশগত ত্রুটি বলছেন এই চক্ষু বিশেষজ্ঞ। এই রোগ থেকে ভালো হওয়ার সুযোগ খুব কম। খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা কাউন্সেলিং, মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট দিস টাইপ অফ ডিজিজ। কারণ এই যে ফ্যামিলির মধ্যে বিয়েটা, এটা আমাদেরকে কাউন্সেলিং করতে হবে, বুঝাইতে হবে, তাইলে হয়তো আমরা এতে প্রতিকার পাবো। অবশ্য আগামী প্রজন্ম রক্ষায় সিভিল সার্জন শোনালেন আশার কথা। রোজপাড়ি মেডিকেল কলেজ হাসপাতালে যে চক্ষু বিভাগ, ওনার বিভাগীয় প্রধান এবং আমার অধিদপ্তরের সাথেও আমি কথা বলেছি। সবাই সহযোগিতা করলে আমি অবশ্যই তাদেরকে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে এটা আমি চেষ্টা করব। দৃষ্টি প্রতিবন্ধী এই পরিবারগুলোর রক্ষায় আজও কেউ এগিয়ে আসেনি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার ময়নামতির কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৮ দেশের প্রতিনিধি। কমনওয়েলথ ডে উপলক্ষে ব্রিটিশ হাই কমিশনের নেতৃত্বে এ অনুষ্ঠানে অংশ নেন তারা। তাদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ফ্রান্স, স্পেন এবং মালয়েশিয়ার প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোহাম্মদ রাশেদ আমিন। এ সময় তারা কমনওয়েলথ যুদ্ধ সমাধির পাশে হলিক্রসের পাদদেশে শ্রদ্ধা নিবেদন করে নিহত সৈনিকদের স্মরণ করেন। এছাড়া নিহতদের শ্রদ্ধায় দাঁড়িয়ে থেকে নিরাপত্তা পালন করেন কিছু মুহূর্ত। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ জন সৈনিককে ময়নামতি যুদ্ধ সমাধিতে সমাহিত করা হয়। প্রতি বছরই এই দিনে তাদের স্মরণে শ্রদ্ধা জানায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। ৫ দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের ৩টি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। সকালে জাহাজ ৩টি চট্টগ্রাম বন্দরের ড্রাইডক জেটিতে পৌঁছায়। এ সময় ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড কর্মকর্তাদের স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন কামাল নাসের। শুভেচ্ছা সফরে চট্টগ্রাম অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল এম শাহিন ইকবাল সহ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন ভারতীয় জাহাজ ৩টির অধিনায়ক ও কমান্ডার। বৈঠকের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয়, সমুদ্র অভিযান পরিদর্শন করবে তারা। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমি এবং বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটি, নৌবাহিনী পরিচালিত আশারুল স্কুল ও চট্টগ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাও পরিদর্শন করার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা। দুপুরে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল বাইপাস এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িঘর পুনর্নির্মাণ সহ ক্ষতিপূরণের দাবি জানান সরকারের কাছে। কেক কাটা, পুষ্পমাল্য অর্পণ ও র্যালি সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বরিশালের সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর যুবলীগ। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মাদারীপুরের কলেজ গেট থেকে জেলা যুবলীগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
খাগড়াছড়িতে কেক কাটা, বেলুন ওড়ানো এবং জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে জেলা যুবলীগ। এছাড়া পৌর শহরের টাউন হলের বঙ্গবন্ধু চেতনা মঞ্চে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এছাড়া ভোলা, মেহেরপুর ও নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে দৌলতদিয়া নেমে ফেরিঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা। শীত মৌসুমে ঘন কুয়াশায় ফেরি চলাচলের সুবিধায় রানার সংযোগের কথা জানান নৌমন্ত্রী। আর দৌলতদিয়া ঘাট রক্ষায় নৌ, পানি সম্পদ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এক যুগ পেরিয়ে গেলেও শুধুমাত্র গ্যাস সংযোগের অভাবে উৎপাদনে যেতে পারছে না নেত্রকোনার বিসিক শিল্পনগরী। এতে বঞ্চিত হচ্ছেন আগ্রহী নতুন উদ্যোক্তারা, সৃষ্টি হচ্ছে না নতুন কর্মসংস্থানের। বিসিক কর্মকর্তারা জানান, বরাদ্দ নেওয়া অধিকাংশ প্লট মালিকরাই গ্যাসের দোহাই দিয়ে বন্ধ রেখেছেন কারখানা তৈরির কাজ। এতে আগ্রহ থাকলেও বরাদ্দ না পাওয়ায় বঞ্চিত হচ্ছেন অনেক নতুন উদ্যোক্তা। কারখানা তৈরির কাজ শুরু করলে গ্যাস সংযোগ পাওয়ার সম্ভাবনাও বাড়বে বলে মনে করেন তারা। এদিকে প্লট পেয়ে যারা কাজ করছেন না তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের মাঝে বিতরণের সুপারিশ করেছে বিসিক। প্রভাবশালী লোকজন এখানে প্লট নিয়ে রাখছে, কোনো কার্যক্রম হচ্ছে না। এখন নতুন প্রজন্মের লোকজন আগ্রহী এই কাজটার জন্য, কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছে না। এখানে যদি যারা প্লট নিয়েছিল তারা কোনো কাজকর্ম করতো তাহলে অনেক বেকার সমস্যা দূর হইতো। এখানে বাউন্ডারি করে রাখছে, এই এখনো মিল ফ্যাক্টরি ঠিকঠাক করে নাই, অনেক জায়গা খালি আছে। এখানে শিক্ষক সংকটের কারণে ফরিদপুরের সালথা উপজেলার কাগজি চান্দাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে দপ্তরি দিয়ে। এতে স্কুলের কয়েকশো ছেলেমেয়ের শিক্ষা জীবন এখন হুমকির মুখে। প্রধান শিক্ষক জানান, স্কুলটিতে 7 জন শিক্ষক থাকার কথা থাকলেও এখন আছে মাত্র 1 জন। তৃতীয় শ্রেণীর কর্মচারী বলতেও রয়েছেন কেবল 1 জন দপ্তরি। তাই বাধ্য হয়ে প্রধান শিক্ষক ও দপ্তরি দিয়েই চলছে স্কুলের সমস্ত কার্যক্রম। আর এ অবস্থায় ছেলেমেয়েদের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অবশ্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলার শিক্ষা কর্মকর্তা। আমাদের ক্লাসে একটাই শিক্ষক, আমাদের পড়ালেখা কষ্ট হয়, সামনে আমাদের সৈনিক পরীক্ষা। আমি ক্লাস 5 পড়ি, আমি সামনে সমাপনীর পরীক্ষা দিব। আমাদের কোনো টিচার না, আমাদের দপ্তরে আমাদের ক্লাস নেই। দপ্তরে দিয়ে আমার মাঝে মাঝে ক্লাস টানার লাগে, আর আমি উপরে আসলে ক্লাসটা করতে হবে, কাজ করতে হয়। ও ক্লাসটা নেয়, যতটুকু পারে দুজনে মিলে কাজ করতেছি। আমাদের সালথায় যে শিক্ষক স্বল্পতা ব্যাপক, এই বিষয়টা বারবার অবগত করেছি। তারাও খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে। এটা জাতীয় নিয়োগের মাধ্যমে হলেই এটা সমাধান হয়ে যাবে। সুন্দরবনের উপকূলীয় এলাকা সাতক্ষীরায় গড়ে উঠেছে একাধিক চিংড়ি পোনা হ্যাচারি। তবে এসব হ্যাচারিতে মা মাছ থেকে পর্যাপ্ত রেণু উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চাষিরা। মৎস্য বিভাগ জানায়, সাতক্ষীরাতে দেশের 1/3 চিংড়ি উৎপাদিত হয়। জেলার 75,000 হেক্টর জমিতে প্রায় 65,000 খেরে আধা নিবিড় ও সাধারণ পদ্ধতির চিংড়ি চাষ হয়ে থাকে। তবে এসব খেরের জন্য কক্সবাজার থেকে রেণু সংগ্রহ করা হয়ে থাকে। কক্সবাজার থেকে সাতক্ষীরায় পৌঁছাতে রেণুর গুণগত মান নষ্ট হয়ে যায়। বেশিরভাগ রেণু ঘেরে ছাড়ার পর মারা যায় বলে জানান ঘের মালিকরা। সরকারি উদ্যোগে সাতক্ষীরার হ্যাচারিতে রেণু ফোটানো হলে গুণগত মান রক্ষার পাশাপাশি উৎপাদনও বেশি হবে বলে জানান তারা। সরকার যদি একটু এই শিল্পের দিকে নজরদারি করে তাহলে এই শিল্প থেকে বাংলাদেশ বহু মুদ্রা বিদেশ থেকে আনা সম্ভব, এবং এই শিল্পের সাথে প্রচুর মানুষ সম্পৃক্ত, তারাও কর্মসংস্থান দিন গেলে প্রবৃদ্ধি পাবে। পূর্ণাঙ্গ হ্যাচারি নাই, হ্যাচারিগুলো কক্সবাজারে অবস্থিত। এই কক্সবাজার থেকে হ্যাচারির পোনা আমাদের এলাকায় এসে ঘেরে মজুত করতে করতে অনেক সময় লেগে যায় এবং পোনাগুলো দুর্বল হয়ে পড়ে। ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালন করা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন জীবরদান। বিকেলে রাঙ্গামাটির রাজবন বিহারে জমকাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ধর্মের হাজারো নারী পুরুষ অংশ নেন। পরে ধর্মীয় রীতি মেনে তৈরি করা কাপড় রাজবন বিহারের অধ্যক্ষের হাতে তুলে দেয়া হয়।
সাভারে আন্তর্জাতিক বনবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয় কঠিন চিপরদান অনুষ্ঠান। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনায় অংশ নেন বুদ্ধের ভক্তরা। মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। কয়েকদিন পরেই নবান্ন। নতুন ধানে পিঠা, পুলি, পায়েস আর মুড়িমোয়া সহ নানান খাবার তৈরি হবে। বাড়িতে বাড়িতে মেয়ে জামাই সহ আমন্ত্রিত হবেন আত্মীয় স্বজনরা। তাই ব্যস্ত সময় পার করছেন গ্রামের কিষাণীরা। তবে আগের দিনে নবান্ন উৎসব এখন অনেকটাই ফিকে হয়ে গেছে বলে মনে করেন প্রবীণরা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। দোল খাওয়া পাকা ধানে সোনালী মাঠের মতো কৃষকের মনও হয়ে উঠেছে অনেকটা ফুরফুরে। ধানের ভালো ফলন ও বাজার মূল্য ভালো থাকায় এবার নবান্নটা ভালোই হবে তাদের। কৃষকের সাথে কিষাণীরা ব্যস্ত সময় পার করছেন নবান্নের আয়োজনকে ঘিরে। ঢেকিতে ধান ভানা আর আটা কোটার পর তৈরি হবে মজার সব খাবার। নিমন্ত্রণ করা হবে আত্মীয় স্বজনদের। শাকসবজি কিনবো, বড় মাছ কিনবো, ক্ষীর আনবো, পায়েস আনবো, মসজিদে শুক্রবার দিনে দিয়ে সবাইকে মিলে ছেড়ে দিয়ে আমরা সবাই ভাগ বাটিয়ে খাবো। ধান কাটে বাড়িতে লেগে চাউল টাউল করে পিঠে বাগান করে জামাই খিলামো। আনন্দর পরি আটা পিঠে গ্রাম্য হিসেবে এটা করে। লবণের দিন জামাই মেয়ে দাঁত করা হয়, ওই দিনে জামাই মেয়ে আসে। দিনটিকে ঘিরে আনন্দের মাত্রা বেড়ে যায় গ্রামের ছেলে মেয়েদের। আত্মীয় স্বজনদের সাথে আনন্দ করে ঘুরে বেড়ানো, গ্রাম্য মেলায় দল বেঁধে যাওয়া, খাবার খাওয়া সব মিলিয়ে বেশ আনন্দই কাটে দিনটি। পিঠা পুলি খেয়ে আমরা সবাই মেলাতে বেড়াতে যাওয়া হয়, মেলাতে অনেক মজা হয়। মা এই সময় নবান্নের দিনে অনেক রকমের পিঠা বানাই। আব্বুদের সঙ্গে অনেক বড় মাছ কিনে আমরা বাসায় এনে আম্মুরা রান্না করে সবাই মিলে এনজয় করে। বৈশাখ প্রাধান্য পাওয়ায় নবান্নের উৎসবমুখর পরিবেশ অনেকটা ম্লান হয়ে গেছে বলে মনে করেন কবি সাহিত্যিকরা। বৈশাখকে সেলিব্রেট করতে যে আস্তে আস্তে অগ্রহায়ণের যে উৎসব মুখরতা এটা সমস্ত বৈশাখে স্থানান্তরিত হয়েছে বলে আমার মনে হয়। যে কারণে গ্রামেগঞ্জে ধান কাটার যে উৎসব, ধান কাটার পরে পরবর্তী যে পিঠা পুলি পায়েস যে উৎসব, ঢেকির যে শব্দ, সেটা আর এখন আর সেভাবে শোনা যায় না। বাংলা বর্ষপঞ্জিকায় পয়লা অগ্রহায়ণ উদযাপিত হয় গ্রাম বাংলার প্রাণের উৎসব নবান্ন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। এই মৌসুমে প্রথম জয়ের দেখা পেল বরিশাল বুলস। মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 6 উইকেটে হারিয়েছে মুশফিকের দল। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 129 রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে 9 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থকদের হতাশ করে 25 রানে প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার ইমরুল কায়েস ও খালিদ লতিফ। ভালোই খেলতে থাকা নাজমুল হোসেন শান্তর রান আউটের পর লিটন, ইমাদ ওয়াসিম ও নাহিদুলও দ্রুত ফিরলে 73 রানে 6 উইকেট হারায় কুমিল্লা। তবে স্যামুয়েলসের 48 ও সোহেল তানভীরের অপরাজিত 30 রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় মাশরাফির দল। জবাব দিতে মাঠে নেমে দলীয় 19 রানে দিলশান মুনাবিরার উইকেট হারালেও শামসুর রহমান ও মালানের ব্যাটে ভালোভাবে এগোতে থাকে বরিশাল। দলীয় 48 রানে শামসুর আউট হবার পর ব্যক্তিগত 26 রানে প্যাভিলিয়নে ফেরেন মালান। তবে মুশফিক ও পেরেরার 49 রানের জুটিতে জয় অনেকটাই নিশ্চিত হয় বরিশালের। 33 রান করে মুশফিক আউট হলেও পেরেরার অপরাজিত 34 রানে কুমিল্লার বিপক্ষে প্রথম জয় পায় বরিশাল। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নাসিরনগরে হিন্দুপাড়ায় হামলার ঘটনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর নতুন ষড়যন্ত্র চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। গোবিন্দগঞ্জে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে আদিবাসী নিহতের সংখ্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। অভিযোগ স্থানীয়দের। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি। 30 নভেম্বর শেষ হচ্ছে কাতারে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা। শাস্তি এড়াতে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব। পদ্ধতিতে পরিবর্তন এনে সৃজনশীল ও আনন্দময় শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঝড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে এখনও নিখোঁজ কক্সবাজারের শতাধিক জেলে। পরিবারগুলোতে থামছে না কান্না, উদ্ধারে সরকারি সহায়তার দাবি।
এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।